এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর ৭৯ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৭৯ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ৩ নম্বরে বলা হয়েছে আমাকে ১২টি লজেন্স ও ১৮টি চকলেট সমানভাবে ভাগ করে একই প্লেটে সাজাতে হবে। কোনো লজেন্স বা চকলেট অবশিষ্ট না রেখে লজেন্সগুলো রাখতে কতটি প্লেট লাগবে? আচ্ছা দেখো, আমরা যদি এই প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে আমাদের কাছে ১২টি লজেন্স আছে এবং ১৮টি চকলেট আছে। এখন এই লজেন্স এবং চকলেটগুলোকে আমরা সমানভাবে ভাগ করে একই প্লেটে সাজাতে চাই। হ্যাঁ, এখন বলা হয়েছে যে এগুলোকে যদি আমরা কোনো অবশিষ্ট না রেখে সাজাতে চাই তাহলে কতটি প্লেট লাগবে সেটি কিন্তু আমাদেরকে এবারে বের করতে বলা হয়েছে, তাই না? অর্থাৎ কতটি প্লেটের মধ্যে আমরা এই ১২টি লজেন্স এবং ১৮টি চকলেটকে সমানভাবে সাজাতে পারবো। আচ্ছা, আমাদের কিন্তু প্লেটের সংখ্যাটিকে বের করতে বলা হয়েছে। আচ্ছা, এখন আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে যদি আমাদের কাছে একটি প্লেট থাকে তাহলে আমরা তাতে ১২টি লজেন্স ও ১৮টি চকলেট রাখতে পারি। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে একটি প্লেট আছে, তাহলে আমরা কি করব? আমরা কিন্তু এই একটি প্লেটের মধ্যে ১২টি লজেন্স ও ১৮টি চকলেটকে একসঙ্গে রাখতে পারি, তাই না? আচ্ছা, এবারে বলা হয়েছে যদি আমাদের কাছে ২টি প্লেট থাকে তাহলে আমরা প্রতিটিতে ৬টি লজেন্স ও ৯টি চকলেট রাখতে পারি। আচ্ছা, এবারে বলা হয়েছে যদি আমাদের কাছে এবারে ২টি প্লেট থাকে তাহলে আমরা একটি প্লেটে কিন্তু ৬টি করে লজেন্স রাখতে পারি, তাই না? কারণ ৬টি এবং ৬টি, যেহেতু ২টি প্লেট ৬টি করে রাখলে কিন্তু ৬ দুগুণ ১২টি লজেন্স হয়ে যাবে। আমাদের কাছে কিন্তু মোট ১২টি লজেন্সই ছিল, তাই না? এবং বলা হয়েছে কি ৯টি চকলেট রাখতে পারি, অর্থাৎ একটি প্লেটে কিন্তু আমরা ৯টি করে চকলেট রাখতে পারি। যেহেতু ২টি প্লেট তাহলে ৯টি এবং ৯টি মিলে হয়ে যায় ১৮টি, তাই না? আমাদের কাছে কিন্তু বলা হয়েছিল যে মোট ১৮টি চকলেট আছে। তাহলে আমরা এবারে কি বুঝলাম? যদি আমাদের কাছে ২টি প্লেট থাকে তাহলে আমরা প্রত্যেকটিতে ৬টি করে লজেন্স রাখতে পারবো এবং ৯টি করে চকলেট রাখতে পারবো। আচ্ছা, এবারে যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমরা একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে ও এটি গুণনীয়ক সম্পর্কিত একটি সমস্যা। চলো আমরা ১২ ও ১৮ এর গুণনীয়কগুলো নির্ণয় করি। আচ্ছা, এই ছেলেটি এবারে কি বলেছে? ও কিন্তু বুঝতে পেরেছে এই যে সমস্যাটি এটি হচ্ছে কি গুণনীয়ক সম্পর্কিত একটি সমস্যা। আচ্ছা, অর্থাৎ আমরা এই যে ১২ এবং ১৮, এই ১২ এবং ১৮ এর গুণনীয়কগুলোকে যদি বের করি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে কতটি প্লেটের মধ্যে আমরা এই ১৮ এবং ১২কে অবশিষ্ট না রেখে কতটি প্লেটের মধ্যে আমরা এই জিনিসগুলোকে রাখতে পারবো, তাই না? আচ্ছা দেখো, এবার যদি আমরা এর গুণনীয়কগুলোকে একটু বের করার চেষ্টা করি, দেখো আমরা একটু নিচে লক্ষ্য করলে এখানে দেখতে পাচ্ছি শুরুতে বলা হয়েছে ১২ এর গুণনীয়ক। যেহেতু আমাদের কাছে ১২টি লজেন্স আছে যার কারণে আমরা শুরুতে ১২ এর গুণনীয়ক বের করব, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা জানি ১২ এর গুণনীয়ক বের করতে গেলে আমাদের দেখতে হয় যে ১২কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাই না? অর্থাৎ এই ১২কে যে সংখ্যা দ্বারা আমরা নিঃশেষে ভাগ করতে পারবো সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা বলতে পারি ১২ এর গুণনীয়ক। যেমন দেখো, আমরা যদি ১ থেকে দেখতে যাই, আমরা কিন্তু ১ থেকে দেখতে একদম ১২ পর্যন্ত যাবো, তাই না? যেহেতু এখানে ১২ এর গুণনীয়ক আমরা বের করবো। আচ্ছা দেখো, ১ দিয়ে কি ১২কে ভাগ করা যায়? হ্যাঁ, আমরা জানি ১ দ্বারা ১২কে ভাগ করা যায়, কারণ আমরা জানি ১২ একে ১২। এবারে দেখো তো এরপরে রয়েছে ২ দ্বারা কি ১২কে ভাগ করা যায়? আমরা জানি ভাগ করা যায়, কারণ আমরা জানি ৬ দুগুণ হয় ১২, যার কারণে এই ২ এর উপরে কিন্তু আমরা একটি টিক চিহ্ন দিয়েছি। দেখো ১ এর উপরে একটি টিক দিয়েছি, ২ এর উপরেও আরেকটি টিক দিয়েছি। এবারে ৩ দ্বারা কি ভাগ করা যায় ১২কে? হ্যাঁ, ৩ দ্বারাও ভাগ করা যায়, কারণ আমরা জানি ৪ ১২, যার কারণে ৩ এর উপরে একটি টিক চিহ্ন দিয়েছি। তারপর দেখো ৪ দ্বারাও কিন্তু আমরা ১২কে ভাগ করতে পারবো, কারণ আমরা জানি ৪ একে ৪, ৪ দুগুণ ৮, ৪ ১২, যার কারণে দেখো ৪ এর উপরে আমরা একটি টিক চিহ্ন দিয়েছি। ৫ দ্বারা কিন্তু ১২কে ভাগ করা যায় না, কারণ ৫ এর ঘরের নামতার মধ্যে কিন্তু আমরা ১২কে পাবো না, তাই না? আচ্ছা, যার কারণে এই ৫ এর উপরে কিন্তু টিক চিহ্ন দিব না। যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা ১২ এর গুণনীয়ক হিসেবে পাবো সেই সংখ্যাগুলোর উপরেই কিন্তু আমরা একটি একটি করে টিক চিহ্ন দেবো। তাহলে এখন দেখো ৫ এর পরে রয়েছে ৬। ৬ দ্বারা কিন্তু আমরা ১২কে ভাগ করতে পারি, কারণ আমরা জানি ৬ দুগুণ ১২। এরপরে ৭ দ্বারা ভাগ করতে পারি না, ৮ দ্বারা, ৯ দ্বারা, ১০ দ্বারা, ১১ দ্বারা, এর কোনোটা দ্বারাই কিন্তু আমরা ১২কে ভাগ করতে পারি না। সর্বশেষ ১২ দ্বারা কিন্তু ১২কে ভাগ করতে পারি। কীভাবে? কারণ আমরা জানি ১২ একে ১২, অর্থাৎ ১২ দ্বারা ১২কে কিন্তু একবার ভাগ করা যায়, তাই না? যার কারণে কিন্তু আমরা এই ১২-র উপরেও একটি টিক চিহ্ন দিয়ে দেবো। আচ্ছা, এখন এই যে টিক চিহ্নগুলো আমরা দিলাম যে সমস্ত সংখ্যার উপরে, আমরা কি বুঝতে পারি এটি দ্বারা?
আমরা বুঝতে পারি এই সমস্ত সংখ্যাগুলো 12 এর গুণনীয়ক। এবার একই রকমভাবে যদি আমরা 18 এর গুণনীয়কগুলোকে বের করি, দেখো আমরা 1 থেকে দেখতে দেখতে কিন্তু 18 পর্যন্ত যাব, তাই না? আমরা যদি শুরুতে লক্ষ্য করি 1 দ্বারা কি 18কে ভাগ করা যায়? হ্যাঁ, আমরা জানি 1 দ্বারা 18কে ভাগ করা যায়, কারণ 18 একে 18, যার কারণে 1 এর উপরে একটি টিক চিহ্ন দিলাম। 2 দ্বারাও 18কে ভাগ করা যায়, কারণ আমরা জানি 9 2 18, যার কারণে 2 এর উপরে একটি টিক চিহ্ন দিলাম। 3 দ্বারাও 18কে ভাগ করা যায়, কারণ আমরা জানি 3 6 18, যার কারণে 3 এর উপরে একটি টিক চিহ্ন দিলাম। এরপরে 4 দ্বারা 18কে ভাগ করা যাবে না, 5 দ্বারা ভাগ করা যাবে না। তোমরা কিন্তু চাইলে চেষ্টা করে দেখতে পারো ভাগ করে, হ্যাঁ, তোমরা কিন্তু এইগুলো দ্বারা 18কে ভাগ করতে পারবে না। আচ্ছা, এরপর যদি আমরা 6কে লক্ষ্য করি, দেখো 6 দ্বারা কিন্তু 18কে ভাগ করা যায়, কারণ আমরা জানি 3 6 18, যার কারণে 6 এর উপরে একটি টিক চিহ্ন দিলাম। 7 8 দ্বারা ভাগ করা যাবে না, যার কারণে এগুলোকে আমরা খালি রেখে দেবো। 9 দ্বারা কিন্তু আবার 18কে ভাগ করা যাবে, কারণ আমরা জানি 9 2 18, যার কারণে 9 এর উপরে আমরা একটি টিক চিহ্ন দিলাম। এখন দেখো 10 11 12 13 14 15 16 17 এর কোনোটা দ্বারাই কিন্তু আমরা 18কে ভাগ করতে পারবো না, এবং সর্বশেষ 18 দ্বারা কিন্তু 18কে আমরা ভাগ করতে পারবো, কারণ আমরা জানি 18কে 18 দ্বারা ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 18 একে 18, তাই না? যেহেতু একবার ভাগ যায়, যার কারণে 18 এর উপরে আমরা একটি টিক চিহ্ন দিলাম। এখন দেখো আমরা এইখানে যে সমস্ত সংখ্যাগুলোর উপরে টিক চিহ্ন দিয়েছি, এগুলো দ্বারা আমরা বুঝতে পারি কি এগুলো হচ্ছে 18 এর গুণনীয়ক। এখন আমরা কিছু 12 এর গুণনীয়ক পেয়েছি এবং কিছু 18 এর গুণনীয়ক পেয়েছি। এখন এর ভিতরে আমাদের কি করতে হবে? এর ভিতরে দেখতে হবে এই যে গুণনীয়কগুলোকে আমরা পেয়েছি দুটি সারিতে, এই দুটি সারির মধ্যে কোন কোন সংখ্যাগুলোর মিল রয়েছে। হ্যাঁ, যে সমস্ত সংখ্যাগুলোর মিল রয়েছে সেগুলোকে বলা হয় হচ্ছে সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, আবারও বোঝার চেষ্টা করো। এই যে গুণনীয়কগুলো আমরা উপরে পেয়েছি এবং যে গুণনীয়কগুলো নিচে পেয়েছি, এর মধ্যে যেগুলোর মধ্যে মিল রয়েছে, মানে উপরে নিচে একই সংখ্যা রয়েছে, সেগুলোকে বলা হয় হচ্ছে সাধারণ গুণনীয়ক। যেমন দেখো এখানে উপরে 1 রয়েছে, নিচেও 1 রয়েছে, উপরে 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, এখানে 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, এই উপরে 4 রয়েছে কিন্তু নিচে কিন্তু 4 নেই। 4 উপরে কিন্তু আমরা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, তার মানে এই 4কে কিন্তু আমরা নিতে পারবো না। এরপর উপরে 6 রয়েছে, নিচেও 6 রয়েছে, উপরে 12 রয়েছে, নিচে 12 নেই। আবার দেখো এখানে নিচে 18 রয়েছে, উপরে কিন্তু 18 নেই। তাহলে আমরা মিল পাচ্ছি কোন কোন সংখ্যার মধ্যে? 1 2 3 এবং হচ্ছে 6, এই কয়টি সংখ্যার মধ্যে কিন্তু আমরা মিল পাচ্ছি। তাহলে এই সংখ্যাগুলোকে বলা হয় হচ্ছে 12 এবং 18 এর সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, অর্থাৎ যেগুলোর মধ্যে মিল থাকে সেগুলোকে বলা হয় সাধারণ গুণনীয়ক। তাহলে এই সাধারণ গুণনীয়ক দ্বারা আমরা কি বুঝতে পারি জানো? খুব এখানে মজার বিষয় হচ্ছে এই যে সাধারণ গুণনীয়ক আমরা পেয়েছি, এগুলোর দ্বারা আমরা বুঝতে পারি এই সমস্ত সংখ্যক প্লেট যদি আমরা নিই, তাহলে 12টি লজেন্স এবং 18টি চকলেট আমরা এগুলোকে সমানভাবে ভাগ করে রাখতে পারবো। কিভাবে? দেখো, আমরা যদি একটি প্লেট নিই, তাহলে একটি প্লেটের মধ্যে 12টি লজেন্স এবং 18টি চকলেট আমরা কিন্তু রাখতে পারবো। যদি আমরা 2টি প্লেট নিই, এই 2টি প্লেটের মধ্যে আমরা কিন্তু 12টি লজেন্সকে যদি ভাগ করে রাখি 6টি, অর্থাৎ 6 2 যেহেতু 12, 6টি করে যদি 2টি প্লেটের মধ্যে আমরা এই লজেন্সগুলোকে রাখি, তাহলে কিন্তু এই 12টি লজেন্সকে আমরা এখানে রাখতে পারবো। আবার যদি 18টি চকলেটকে যদি আমরা 2টি প্লেটের মধ্যেই রাখি, তাহলে আমরা কীভাবে করে রাখতে পারবো? আমরা 9টি করে কিন্তু 2টি প্লেটের মধ্যে রাখতে পারবো, তাই না? আবার যেহেতু এই দুটির দেখো এখানে কিন্তু এই 3-এর মধ্যেও মিল আছে, তাই না? তার মানে আমরা কিন্তু বুঝতে পারি যে 3টি প্লেট যদি রাখি, 3টি প্লেটের মধ্যে দেখো 12টি লজেন্সকে যদি আমরা ভাগ করে রাখি, তাহলে কিন্তু আমরা একটি প্লেটে 4টি করে লজেন্স রাখতে পারবো, কারণ আমরা জানি 3 4 12। তাহলে 12টি লজেন্সকে আমাদের ভাগ করে রাখা হয়ে গেল। এবার এই 3টি প্লেটের মধ্যে যদি 18টি চকলেটকে ভাগ করার চেষ্টা করি, দেখো তো 18টি চকলেটকে কি আমরা 3টি প্লেটের মধ্যে রাখতে পারবো? আমরা জানি 3 1 3, আমরা 3-এর ঘরের নামটা যদি পড়ি, 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18। অর্থাৎ এই 3টি প্লেটের মধ্যে 18টি চকলেট রাখলে আমরা একটি প্লেটে কিন্তু 6টি করে চকলেট রাখতে পারবো, তাই না? কারণ আমরা জানি 3 6 18। তার মানে দেখো যে সমস্ত সংখ্যাগুলোর মধ্যে মিল রয়েছে সেই পরিমাণ আমরা যদি প্লেট নেই, তাহলে কিন্তু আমরা এই 12টি লজেন্সকেও রাখতে পারবো সমানভাবে ভাগ করে, আবার 18টি চকলেটকেও কিন্তু আমরা সমানভাবে ভাগ করে রাখতে পারবো। ঠিক আছে, আচ্ছা, আশা করি সকলে তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এই বিষয়টিকে কিন্তু আমাদের এইখানে এই দুটি জায়গাতে কিন্তু আমাদের বোঝানো হয়েছে। আচ্ছা, এরপর যদি আমরা আর একটু নিচে চলে যাই, দেখো এখানে আমাদের বলা হয়েছে কোনো লজেন্স ও চকলেট অবশিষ্ট না রেখে আমরা সেগুলোকে 1 2 3 ও 6টি প্লেটে সাজাতে পারি। আচ্ছা, আমি তোমাদেরকে একটু আগে যে বিষয়টি বলেছি এখানে কিন্তু ঠিক সেই বিষয়টিই বলা হয়েছে। এই যে 1 2 3 ও 6 এই সংখ্যাগুলো আমরা কোথা থেকে পেলাম? আমরা কিন্তু দেখেছি যে এই দেখো একটু নিচে লক্ষ্য যদি আবার করি, এই দুটি সারিতে কিন্তু আমরা
1-এর মধ্যে মিল পেয়েছি, 2-এর মধ্যে মিল পেয়েছি, 3-এর মধ্যে মিল পেয়েছি এবং 6-এর মধ্যে মিল পেয়েছি, তাই না? অর্থাৎ 1, 2, 3 এবং 6 এই 4টি সংখ্যার মধ্যে কিন্তু মিল পেয়েছি, যার কারণে আমরা বলতে পারি কি যে কোনো লজেন্স ও চকলেট অবশিষ্ট না রেখে আমরা সেগুলোকে এই 4টি প্লেট অর্থাৎ 1টি, 2টি, 3টি ও 6টি প্লেটে সাজাতে পারি। আশা করি সকলেই তোমরা এই বিষয়টি খুবই সহজ এবং খুবই মজায় শিখতে পেরেছো। আচ্ছা, এরপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমাদেরকে আমরা কিন্তু এখানে একটি বক্স দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে যে সংখ্যাগুলো 12 ও 18 উভয়ের গুণনীয়ক তাদের 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক বলে। অর্থাৎ আমি কিন্তু তোমাদেরকে আগেও এই বিষয়টি বলেছি যে সমস্ত সংখ্যাগুলো দ্বারা আমরা 12 এবং 18 এই দুটিকেই ভাগ করতে পারবো, অথবা আমরা এইভাবে বলতে পারি যে সমস্ত সংখ্যাগুলো 12 ও 18 এর উভয়েরই গুণনীয়ক। মানে আমরা একটু আগে যেটি দেখেছি, তাই না, যে 12 এর গুণনীয়কের মধ্যে আমরা যে সংখ্যাগুলো দেখেছি এবং 18 এর গুণনীয়কের মধ্যে যে সংখ্যাগুলো দেখেছি, অর্থাৎ যেগুলো উভয়ের গুণনীয়কের জায়গাতেই রয়েছে তাদেরকে বলা হয় কি 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক। তাহলে এগুলোর মধ্যে আমরা কী কী পেয়েছিলাম? এগুলোর মধ্যে কিন্তু আমরা পেয়েছিলাম 1, 2, 3 এবং 6, অর্থাৎ এই সংখ্যাগুলো কিন্তু 12 এর গুণনীয়কের ঘরেও আমরা পেয়েছি, আবার 18 এর গুণনীয়কের ঘরেও পেয়েছি, তাই না? যার কারণে আমরা বলতে পারি 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, 2, 3 ও 6। এগুলোকে বলা হয় কি সাধারণ গুণনীয়ক। যেগুলোর মধ্যে মিল রয়েছে সেগুলোকে বলা হয় হচ্ছে সাধারণ গুণনীয়ক। আচ্ছা, দেখো এই বিষয়টাকে কিন্তু আমাদের এইখানেও বোঝানো হয়েছে, তাই না? দেখো এই যে 12 এর গুণনীয়ক কিন্তু আমরা পেয়েছি এই যে এতগুলোকে, আবার 18 এর গুণনীয়ক পেয়েছি আমরা এই সংখ্যাগুলোকে। তাহলে এই প্রত্যেকটি সংখ্যার মধ্যে মিল রয়েছে কোন কোন সংখ্যার? এই 4টি সংখ্যার মধ্যে কিন্তু মিল রয়েছে 1, 2, 3 এবং 6। তাহলে এই 4টিকে আমরা বলতে পারি হচ্ছে কি 12 এবং 18 এর সাধারণ গুণনীয়ক। আশা করি সকলেই আজকের প্রত্যেকটি অঙ্ক খুবই সহজ এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।